স্যার 5 নাম্বারটা বলেন। 5 নাম্বারটা ওকে 5 নাম্বারটা তো কর্মগুলোর মধ্যে একটা যে মডেলগুলো আমরা বলছিলাম পরে তার মধ্যে আমরা তো একটা অঙ্ক দেখো ক নাম্বার প্রশ্ন যার ওখানে শব্দ হবে সে মিউট করে রাখবে যাতে আশেপাশে আর কারো সমস্যা না হয়। প্রশ্ন বলছে একটা পানি বোতল পানির ওজন সমস্ত 2 ভাগের 1 কেজি বালতির 4 ভাগের 1 অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে তার ওজন হলো 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। এটা হলো উদ্দীপকের প্রশ্ন। উদ্দীপক নাম্বার প্রশ্ন আমাদের যেটা বলছে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে। এটা কি ভগ্নাংশ আছে তাই বলছি আমরা 16 সমস্ত 2 ভাগের 1 কি ভগ্নাংশ বলেন তো? স্যার মিশ্র মিশ্র ভগ্নাংশ। মিশ্রকে আমরা অপ্রকৃত করতে পারি সেটা নিয়ম কি ছিল? নিচে থেকে উপরে যাব এখানে করব গুণ এখান থেকে 2/33 16 ধরুন 32 32 আর 1 33 যদি বড় করে লিখতে চাও তাহলে লিখবে এভাবে 16 গুণ 2 যোগ 1 ভাগ হলো 2 তার মানে 16 গুণ 32 যোগ 1 ভাগ 2 ইকুয়াল টু 33 ভাগ 2 এটাই উত্তর। যদি তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে বলে এখানে যেটা বলছে এটা উত্তর। যদি তোমাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলে তখন এটাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করবে। এই প্রশ্নের জন্য কিন্তু উত্তর শেষ। কিন্তু আমাকে যদি এটাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারে তখন কি করব? এরকম 33 কে 2 দ্বারা ভাগ করব 1 থাকবে 1 2 থাকে কত 1 13 6 দুগুণে 12 থাকবে 1 দশমিক দিনের 0 4 দুগুণে 8 5 দুগুণে 10 ও তোরে ঘুমানোর কথা কিছুর কথা ওই কইয়া দেয় বলো তুমি শব্দ হচ্ছে কথা বলতেছো কে? অপ্রয়োজনীয় কথা বলতেছো কেন? স্যার এটা কত পৃষ্ঠা? পৃষ্ঠা না তোমার শীটের 4 নাম্বার ছিল কত 5 নাম্বার ছিল এটা শীটের 5 নাম্বার ছিল 5 নাম্বার লিখে দিলাম। যদি আমাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে বলে উত্তর এখানে শেষ। যদি দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলে তাহলে উত্তর লিখবে এটা 16 সমস্ত 16.5 কোনো সমস্যা আছে? যদি আমাকে দশমিক বলে এটা উত্তর অপ্রকৃত বলে এটা উত্তর। আমার শীটের মধ্যে অপ্রকৃত বলছে তার মানে উত্তর এটা শেষ। স্যার কত নাম্বার? শীটের 5 এর ক নাম্বার প্রশ্ন লিখে দিলাম 5 এর ক। ওকে আমরা এখন ক নাম্বার প্রশ্নের কথা বলবো। দেখেন খালি বালতির ওজন নির্ণয় করো। খালি বালতির ওজন যদি নির্ণয় করতে বলি একটি পানি ভর্তি বালতির মধ্যে কার কার ওজন আছে বলেন তো? একটা বালতিতে পানি দ্বারা পূর্ণ করে রাখলাম পূর্ণ করে রাখি এটাকে মাপলাম আমরা এখন থেকে আমি যদি বলে দিলাম সেটা ওজন হিসাবে 16 কেজি। এই 16 কেজি কি শুধু পানির ওজন না কিসের ওজন আছে এর মধ্যে? বালতির ওজন আছে। এই 16 কেজির ওজন ওজনের মধ্যে পানিও আছে বালতিও আছে। বুঝলেন না? ঠিক আছে ক নাম্বার প্রশ্ন যদি বলি আমি আপনি এতক্ষণ কইছিলেন যাদের তোলা হয়েছে তারা একটু গ্রুপে শেয়ার করিয়েন ক নাম্বার প্রশ্নটা। ওকে ওকে দেখেন ছ নম্বর প্রশ্ন আমাকে বলছে যে একটি পানি ভর্তি বালতির ওজন বলছে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। তার মানে কি বলবো বালতির ওজন বালতি তাহলে পিতা নিচের 8 নম্বর অঙ্কটার মতো না? বুঝি নাই 8 নম্বর
এটা পৃষ্ঠা 31 এর 8 নম্বর অঙ্কটা না? ওই যে 31 এর হুবহু 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কের মতো না, হুবহু 8 নম্বর অঙ্ক। ঠিক আছে? বালতির স্যার ওজন, হুবহু 8 নাম্বার অঙ্ক। তাই তো দেখো সব মিল আছে, দেখো 16 সমস্ত বিভাগের 1, 8 নম্বর চারের 1, তারপরে 5 সমস্ত চারের 1, সবই মিল আছে। 6 নম্বর হুবহু 8 নম্বর অঙ্ক। বালতির ওজন 10, কত ভাগ পানি আছে? 1 অংশ পানি, 1 অংশ পানি। পানির ওজন সমান, আমাকে এখানে বলে দিচ্ছে কত, দেখো 16 সমস্ত 2 ভাগের 1, 16 সমস্ত 2 ভাগের 1, এটা ভাগ 32 আর এটা 33 ভাগ 2 কেজি। এটা আমাকে বলে দিচ্ছে বালতির ওজন যোগ 1 অংশ পানির ওজন সমান 16 সমস্ত 2 ভাগের 1 ভাগ 1 কেজি। আবার বলছে কত, যদি বালতি 1/4 অংশ থাকে, বলো আপনি এক অংশ পরে কি লিখছেন? 1 অংশ পানির ওজন, 1 ভাগ, তো এখানে 16 সমস্ত 2 এর 1 লিখলে হবে? কেন হবে না? 16 সমস্ত 2 এর 1 মানে হলো 20 ভাগ 2, 2 ভাগের 33, একই জিনিস তো। তুমি যদি এটা এখানে কাজ করে নিচে একটা লাইন লিখে দিতে পারো, এর এখন সমস্যা তো নাই। আর 1 অংশ পানি লিখছি, তার মানে হলো আবার বালতিটা যদি সমস্তটা পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে সমস্ত বালতিটাকে 1 করছি এবং পানি দ্বারা পূর্ণ আছে এটা 1 অংশ পানি বলছি। আমার কথা বুঝতে পারছো? সমস্ত বালতিটাকে একটা অংশ, সেই একটা অংশ মানে পুরোটাই পানি দ্বারা পূর্ণ আছে, 1 অংশ পানি ওজন। তারপরে আসবো, যখন আমি 1/4 অংশ পানি দ্বারা পূর্ণ থাকবো, তখন তো বালতি থাকবে। বালতির ওজন যোগ কত বলছে এখানে, 4 ভাগের 1 অংশ পানির ওজন। আবারও একই কথা বলা আছে, যার ওখানে শব্দ হয় সে মিউট করতে পারো না। পানির ওজন আমাকে এখানে বলে দিছে কত, 5 সমস্ত 4 এর 1 কেজি, 1 কেজি। কেজিতে একটু আগে লেখো, কেজি। এখন এদিকে যদি আমি বিয়োগ করে দেই, বালতির ওজন বিয়োগ করলাম, এখানে বিয়োগ করলাম, বালতির ওজন বিয়োগ হয়ে যাবে। এখানে থাকবে কত, 1 বিয়োগ 1, 4 ভাগের 1 অংশ পানির ওজন, অংশ পানির ওজন সমান হলো 16 সমস্ত 2 এর 1 এবং 5 সমস্ত 4 এর 1, এত কেজি। বা এখানে লসাগু 4, 4 বিয়োগ 1 অংশ পানির ওজন। এখানে যদি বলি 16 তখন 32 আর 1 33 ভাগ 2, তারপর 20 আর 1 21 ভাগ 4, এত কেজি। এখানে বিয়োগ করেন, 3 ভাগের 4 অংশ পানির ওজন, লসাগু করলে হবে 4, দুটো হবে 66 মাইনাস 21, এত কেজি। আবার লিখে নাও এখানে 3 ভাগের 4 অংশ পানির ওজন, যদি বিয়োগ করা হয় এখানে 5, 4 ভাগ হলো 3। সুতরাং আমাকে সম্পূর্ণ পানির ওজন বের করতে হবে। সুতরাং 1 অংশ পানির ওজন যদি 3 ভাগের 4 অংশ পানির ওজন এত কেজি হয়, 1 অংশ পানির ওজন বেশি হওয়ার কথা, বেশি হলে গুণ হবে, গুণ না হয় এখানে ভাগ হবে, প্রকৃত ভগ্নাংশের তুলনা। স্যার বলেন, আপনি এখানে 3 ভাগ 45 লিখছেন যে 4 4 ভাগের 45, 4 এর 4 কাটলাম, 3 গুণ 45 কত? বাকির ওজন পাইলে কত আমরা? 15 কেজি। পানির ওজন যেটা পাইছি আমি 15 কেজি। এই পানির ওজনটা 1 অংশ পানির ওজন 15 কেজি, এখানে বসাইতে গরম শেষ।
স্যার ক্যামেরাটা একটু নিচে নিবেন, বুঝি নাই? ক্যামেরাটা একটু নিচে নিবেন। তোমরা প্রশ্ন চুজ করতে পারো না। তোমরা যদি 6 নাম্বার আপনার কথা বলতা তাহলে অঙ্কটার মধ্যে একটু ভেরিয়েশন ছিল, একই অঙ্ক বাট একটু ভেরিয়েশন ছিল, সংখ্যাগুলো একটু চেঞ্জ ছিল। তোমরা এমন অঙ্ক চুজ করলা যেটা আমি এর আগেও করে দিয়েছিলাম। এরপর 15 পেজ পর্যন্ত হয়েছে, এ পর্যন্ত হয়েছে সবার? স্যার এই অঙ্কটা আপনি আমাদেরকে আগে একবার করে দিন। স্যার মুছে দেব? ইয়েস স্যার, মুছে দেন। জি স্যার মুছে দেন। ওকে, দেখুন হয়েছে, হয়নি আমাদের। লাভ ইউ একটু দ্রুত লেখো। এই দেখেন এক অংশ পারিবর্তন বলে দিচ্ছে 15 কেজি, এই মানটা আমি জাস্ট এখানে বসাই দেব, উপরে দুটো লাইন মুছে দিলাম। তারপর তাহলে এখন টাইপ উপরে যায়। ওকে, দেখেন এটুকু মুছে দিলাম, আর এইটুকুর মধ্যে আপনারা হয়ে যাবে। স্যার এক মিনিট। ওকে, নিচে মুছে লাগান। এখানে আবার লিখে নেব আমি, মানে এই লাইনটা আপনাকে আবার লিখতে হবে। আবার দিয়ে এখানে শুরু করেন। আবার বালতির ওজন প্লাস 1 অংশ পানির ওজন সমান সদস্য সমস্ত 1/2 কেজি, এটা লিখলাম। বা বালতির ওজন প্লাস এই 1 অংশ পানির ওজন কত বের করছি বলো তো? 1 অংশ পানির ওজন কত? 15 কেজি। হ্যাঁ 15 কেজি। এই যে 1 অংশ পানির ওজন 15 কেজি, এখানে 15 বসালাম। হ্যাঁ, আর আপনি নিয়ম বেশি করেন। এখানে 16.32 আর এখানে 3 ভাগ 2 কেজি। 15 কে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আমার বালতির ওজন স্যার বোর্ড ঘোলা ঘোলা। মানে এটা সমস্যা হতে পারে তোমার ওখানে। এখানে যদি লসাগু করি 33 ভাগ 15 30 কেজি, তার মানে 3 ভাগ 2 কেজি। 3 ভাগ 2 কেজি। স্যার এটা কি আপনি খ নাম্বার অন্যভাবে করাচ্ছেন? জানো খ নাম্বার শেষ হয়ে গেছে এখন আমার। তাহলে উপরে তো লেখা খ। ক্ষয় তো করতেছি আমি। আরে ক্ষয়ের আরেকটা অংশ, মানে খ নাম্বার এখনো শেষ হয়নি। শেষ হয়নি তো খ নাম্বার এখনো। এই শেষ হয়ে গেছে এখন। 3 ভাগ 2 মানে কত? 1 সমস্ত 1 ভাগের 2 কেজি। এটা হলো বালতির ওজন। শেষ কাজ স্যার আমার। আমার লেখা ছিল আপনার আগে। সমস্যা কোনো? নো স্যার। আমার ম্যাথ আমি যেটা বলি ম্যাথ তো চাপ চিন্তা করতে হবে। আমি তো এখানে বসে চিন্তা দিলাম না স্যার। আমি এখানে বসে চেক করে দিলাম। ক্লাস শেষ সবার? ইয়েস স্যার। তার মানে খ নাম্বার অঙ্ক শেষ। গ নাম্বার অংশ বলছে ভগ্নাংশ 3টির গসাগু নির্ণয় করো। এখানে ভগ্নাংশ 3টি কি কি বলো তো? মুছে দিলাম এটা। 16 সমস্ত 2 এর 1, 4 এর 1 এবং 5 সমস্ত 4 এর 1। হ্যাঁ, এই যে তিনটা ভগ্নাংশ প্যাটার্ন এর গসাগু বের করতে হবে। গসাগু বের করার জন্য তাহলে আমাদের কি কি লিখতে হবে? গ নাম্বার
ভাবে যদি করি প্রথম ভগ্নাংশ ছিল কত আমার 16 সমস্ত 2 এর 1 এটা মানে কত 16 32 আর 33 33 ভাগ 2 দ্বিতীয় ভগ্নাংশ মানে এখানে কত আছে আমার দেখো দ্বিতীয় ভগ্নাংশ মানে 4 এর 1 4 এর 1 আর তো অপরদিকে ভগ্নাংশ আছে কিছু দরকার নেই তৃতীয় ভগ্নাংশ স্যার নিচের ইয়াগুলো মুছে দেন নইলে বোঝা যায় ওই অঙ্কের সাথে বুঝি নাই নিচের ওই লেখাটা মুছে দেন তাহলে মনে হয় ও উপরেরটার সাথে ওকে ধন্যবাদ দ্বিতীয় ভগ্নাংশ সম্পর্কে আমাদের বলতে হবে এখানে 5 সমস্ত 4 এর 1 5 সমস্ত 4 এর 1 এটাকে 4 পাতা 20 একে 21 21 ভাগ 4 বের করতে বলছে কি গসাগু বের করলে লবে কি বের করতে হবে বলো তো গসাগু লবের গসাগু আর হরের লসাগু ওকে তার মানে কি লিখবো সুতরাং ভগ্নাংশের লবগুলোর গসাগু সুতরাং ভগ্নাংশ গুলোর লবের গসাগু সুতরাং ভগ্নাংশগুলোর লবের গসাগু লব কত আমার 33 1 21 একটু করে নাও 33 1 আর 21 এর বছর কত বলতে পারবো আমরা বলো কত হবে গসাগু না করে বলতে পারবো না 21 টা বসে দিলাম মনে করলাম 21 টা নাই 33 আর 1 এর বছর কত হবে স্যার 33 এই লসাগু 33 লসাগু 1 হবে লসাগু হবে 1 আর লসাগু হবে 33 আমি তো লসাগু বলতেছি 33 আর 1 यस স্যার তাহলে কিভাবে হলো এটা যদি বলো তুমি আগে কি ভাগ করতে আসো যদি বলা যায় 1 ভাগ থেকে কিছু হয়ে যাবে 33 হবে তাহলে লাস্ট মাস হবে এটা হলো লসাগু আবার 1 এর সাথে 21 যদি করো তার মানে কত 21 হবে তাহলে লাস্ট মাস হলো 1 লসাগু কত 1 সব সময় খেয়াল রাখবা লসাগু ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কখনো বড় হবে না স্যার 37 এখানে তিনটা অঙ্ক ছিল 33 1 21 একের চেয়ে বড় কখনো লসাগু হবে না এখানে ছোট হতে পারে কিন্তু বড় হবে না তার মানে লসাগু কত বলবো আমরা 1 আবার ভগ্নাংশগুলোর হরের লসাগু যদি বের করতে চাই হর কত আছে 2 4 4 2 4 4 এর লসাগু বের করব আমরা এখন আমরা তো রাত করলাম এখানে 2 4 4 লসাগু যদি করে দিতে যাবে 1 2 2 আবার দিতে যাবে 1 1 1 তার মানে 2 2 4 লবের লসাগু কত হলো আমার 4 তাহলে ভগ্নাংশগুলোর লবের লসাগু হলো 1 আর হরের লসাগু হলো 4 এটুকু তো বুঝতে পারছি यस স্যার আমাকে এখন বের করতে হবে লসাগু সুতরাং নির্ণয় লসাগু সমান লবের লসাগু বা লবগুলোর লসাগু হরগুলোর লসাগু লবগুলোর লসাগু মানে কত 1 আর হরগুলোর লসাগু মানে কত তোমরা হরগুলোর লসাগু মানে 4 এটাই উত্তর কোনো সমস্যা
থাকলে বলেন। স্যার আরেকটা করে দিবেন বুঝি নাই? স্যার আরেকটা সৃজনশীল কি করে দিবেন তোমরা যদি পারো প্রশ্নটা পড়ে যাবে, যদি তোমরা পারো তাহলে আমি করে দেবো না, আর যদি না পারো তোমাদের যদি সমস্যা থাকে দেন আমি করে দেবো। তোমাদের বাকি পাঁচটাতেই যদি সমস্যা থাকে আমি পাঁচটা করে দেবো। আর বলো স্যার শুধুমাত্র গ নাম্বারটা একটু সমস্যা। কোনটা? 6 এর গ। স্যার 6 এর গ নাম্বারটা করে দেন ওকে 6 বার করে দিচ্ছি। 6 এর গটা অনেক সমস্যা না। 6 বার করে কি হবে রে? দিলাম এটা বুঝতে পারো? জি স্যার মুছে দেন ছয়ের গণনা করতে বিশ্ব ভগ্নাংশ বিজ্ঞানে কথা বলতে হচ্ছে তোমাকে। ছয়ের গ বিশ্ব ভগ্নাংশ যেটা কত আছে 47 সমস্ত 2 এর 1 আর একটা আছে 14 সমস্ত 2 এর 1। এই দুটো ভগ্নাংশ নিয়ে কথা বলবো আমরা শুধু। বলে কি বলবো? ভগ্নাংশ দ্বারা গুণফল ভগ্নাংশ 6 এর 5 আবার 88 একবার দিলাম 5 থাকবে কত 3 আবার 5 নিয়ে আসবো একবার দেব 3 থাকবে কত না 2 তার মানে 1 হবে বসাবো 3 দিলাম একবার আসবে 2 থাকবে 1 2 দেব দুইবার দেব 2 তার মানে বসাবো 1। বসাবো বুঝতে সমস্যা আছে? নো স্যার তার মানে ভগ্নাংশ দুটি লবের বসাবো কত পেলাম আমরা 1। ভগ্নাংশ দুটি লবের লসাগু যদি বলি যেহেতু সাধারণ লসাগু হবে না হরের লসাগু। লসাগু আমাকে দুইটাই বের করতে বলছে প্রশ্নে, তাই আমাকে লবের লসাগু বের করব, হরের লসাগু বের করব, দুইটাই করব আমরা। যেহেতু সাধারণ উৎপাদক এক তার মানে গুণ ভাগ হবে তাদের লসাগু তার মানে হবে 27 55। এখন আসো আবার ভগ্নাংশ দুটির হরের বসাবো। হরের বসাবো তখন করব হর কত আছে তোমার এখানে 2 আর 2 2 আর 2 এর বসাবো কত হবে? বলো 2 2 এর বসাবো হবে 2 লসাগু হবে 2। কথা বুঝতে পারছেন? সুতরাং আরেকবার বলেন আমাকে। এই 2 আর 2 আর 2 এর বসাগু করো কত হবে তোমার? 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যাবে 2 0 বসাগু 2 লসাগু করো 2 আর 2 দুইবার যাবে 1 1 তিনটা গুণ করো। এখন হলো কি করব? সুতরাং লসাগু আমি একটু সংক্ষিপ্ত করতেছি যেহেতু টাইম শেষ হয়ে গেছে মেবি আপনাদের। লসাগু মানে কি করব তাহলে? লবের লসাগু কত আছে তোমার এটা 2 7 55 আর হরের হবে বসাগু ভাগ হলো 2। আবার বসাগু সমান লবের বসাগু কত 1 আর হরের লসাগু হলো কত 2। এই লসাগু গুণন লসাগু করো। সুতরাং লসাগু গুণন বসাগু মান 2 7 5 5755 ভাগ করে 2 গুণন 1 ভাগের 2 গুণ করলে কত আসে? স্যার প্লিজ দেখো এদিকে যদি গুণ করি আমরা 2755 2 7 55 ভাগ করে 4 দেখো মিলে গেছে মূলমান। স্যার মিলে গেছে। চারটা আর এটা মিলে গেছে। তার মানে কি লিখবো? প্রশ্নে যেটা বলে দিয়েছে এটা লিখে দেব। সুতরাং ভগ্নাংশের গুণফল এই যে লসাগু গুণফলের সমান। তো ওকে লাস্ট লাইনে কি লিখতে হবে? সুতরাং ভগ্নাংশের গুণফল এটা একটু উপরে করেন। বুঝি নাই? দেখা যাচ্ছে না? একটু উপরে নো স্যার।
বলবো তাহলে লাস্ট লাইনে এসে সুতরাং ভগ্নাংশ দ্বারা গুণ হবে যে লসাগু গসাগু গুণফলের সমান আছে। তাহলে পুরো শীটের যে 6টা প্রশ্ন আছে যারা এখন প্রথম 3টা করবে তাদের জন্য 6টা পড়া, যাদের 3টা হয়ে গেছে তাদের জন্য লাস্টের 3টা সেন্স লাস্টটা পড়া। পুরো শীটটা ভালো করে বলবো আমরা। আর এই ক্লাসের যে বিষয়টা পড়া আমরা বিস্তারিত অংশে কথা বলবো। তাহলে আমাদের হোমওয়ার্ক করতে কোনটা? বিজ্ঞাপন হলো উপরে মুছে দেব। Yes, sir. এইটা হলো সিকিউ সেন্সিং প্রশ্ন 182%. তার থেকে সলভ। এগুলো তো মুছে দিলাম মনে হয় নাকি ইন্টারভিউ কথা বলতেছেন? ওকে ওকে আল্লাহ হাফেজ। যাদের হোমওয়ার্ক করে দেওয়া শেষ তারা লিভ নিতে পারো। Sir, I love you. Assalamualaikum. Sir, I love you. Assalamualaikum. Time we use in as preposition. Okay, Rauja, can you understand? Can you understand? What? Dear learners, Hamza Al Jaidi, Syed Fatima, Aisha Akhtar, Samia, Eshan Al Kabir, Sheikh Amir Hamza. Can you understand me? Yes, sir. Is my voice loud and clear? Okay. If you understand my English lecture, then every day I will try my best to deliver my speak in English. Okay. But if you have any problem, if you have any query, then you must inform me that, sir, I cannot understand to you what you are teaching us. Okay. So learners, rule on here is said at and in. Okay. I have already discussed about it in details that before any place or any time we can use at or in as preposition. Before big place or big time we use in. Before small place or small time we use what? That is at. Okay, learners, I have said that time with restores time. Okay, we use at, but considering in any year, in 1979, in 1980, okay, in that case we use in. But small place like home, village, or any class, okay, in that case we use at. Sometimes we use in or at before any village. I live in the village Miapara. I live in the village Miapara, or I live in a village, or I live at a village. Both are correct. Okay, learners, rule on here said that before any place or time we use in, and before any small place or town or any place or time we use at. Okay, here they have given some example. Notice it. Okay, here said he lives at Diana in Khulna. He lives at Diana in Khulna. Okay, learners, here Khulna is a place and it is a big place. So before this noun Khulna I have used here in as preposition, but here you can see Diwana or Diwan. What is this? Diwana. Okay, I have used here a Diwana, and I have used here at as preposition before Diwana. Diwana is a place, Khulna is also a place. Diwana is such a place which is small, and Khulna is such a place which is big. Okay, before a big place we have used here in, before a small place we have used here at. Clear message? Like this I have discussed in details in my class. Okay, but today I am just keeping match with this book. Okay, dear learners, mind that he went there at 7 o'clock in the morning. He
went there at 7 o'clock in the morning. Okay, you can see at 7 o'clock. 7 o'clock is a time, small time. Okay, before it we have used here at. You can see we have used here at because it's a small time. But you are born in 1980. Here you can see 1980 is also a time, and it's a big time, especially before any year. Especially before any year, we have to use in 1980, in 1970. Okay, Bangladesh has become independent in 1971. Bangladesh has become independent in 1971. In 1971. 1971 is a big স্যার time. ক্যামেরাটা Okay. একটু নিচে নিলে ভালো হতো। Clear? Clear? Yes, sir. Yes sir, thank you. Learners, second is if you use in, okay, if you use in before time, let me clear. If you use in, if you use preposition in before time, then you have to use article the after that. Okay, let me give an example, and that is he স্যার had. কিন্তু সালের আগে যখন ইন লিখি তখন তো দিভ ব্যবহার করি না। In that case, it's not needed. But another time before any what is this year, if you use in before any time, then you have to use the after that noun. Okay. In the morning, morning is a time. In the evening, evening is a time. Okay, evening is a time, morning is a time. Okay, he will come in the morning. Morning is a time, and I have used as preposition here, and that is in. So after in plus noun morning, at the end of this we have used here the. Okay, clear, Aisha Akhtar? Yes sir. Any question? Any question? Second rule. Sir. Second rule. Do you have any question? Rule on, dear learners. If you have any question considering rule on, then ask me. No, sir. Thank you very much. I hope you have understood goodly. Okay. Second rule, here is written in and into. In and into. Something is in any place, any room, any home, any house, any cottage, any hotel, any restaurant. Something or someone is in any place which is covered. Okay, and if it is still, then here we can use in. Now I am in home. Now I am in school. But if the situation is running, suppose let me act. Suppose I am walking into the room. That means my activities is running. Okay, I am walking into the room. Okay, into that means suppose here you can see a door. Okay, door is a small hole or entrance way, but when you enter into the room, there you can see a big place. Suppose a snake is entering into its hole. The what is this? The opening point of the snake is very small.
But when the snake enters into the hole, there it can see a big place. Okay, that means to understand anything, to make so something into anything, that means which is covered. Okay, তুমি ঘরের মধ্যে আসো, তুমি কোন এমন জায়গায় আসো, কোন কিছু ভিতরে আসো, যদি সেটা রানিং বোঝায় সেক্ষেত্রে ইনটু হবে, আর রানিং না বোঝালে যদি স্থির থাকে সেক্ষেত্রে কি হবে, ইন হবে। ঠিক আছে, আই অ্যাম ইন দা হাউস, আমি বাড়িতে, বাট আই অ্যাম রানিং ইন দা হাউস, এটা হলো না, আই অ্যাম রানিং ইনটু দা হাউস, আই অ্যাম ওয়াকিং ইনটু দা হাউস, আই অ্যাম এন্টারিং ইনটু দা হাউস। ক্লিয়ার? রাউজা, আর ইউ স্লিপিং or do you feel sleepy? If I take your class, dear learners, listen to me carefully. Please, everybody look at me. Everybody. Hey, hello. Hey, Sanul Haq. What's happening? What are you doing? If I deliver my speech totally in English, then you will feel sleepy. Okay? Because this is the high time. Now it is noon. It is the time of noon. It is the time of taking lunch. It is the time of taking short sleep after lunch. Okay, and if I speak in English totally, okay, you say, sir, what are you teaching? What do you do? I can't understand to you, because this is the such time. In this time you can concentrate to your study. Okay, Moa, why are you laughing? Yeah. Okay, rule second, in and into. If something is still into any place which is covered all side, okay, if it is still, then you can use your in as preposition. But if it is running, okay, then you can use your into. Into means coming inside. Coming here, it describes that coming inside. The teacher is entering into the teacher is walking. The teacher is walking into the classroom. Notice here, dear learners, the students are, I think somebody tries to tell me something. Sira Fatma, what happened? Anything wrong, my dear? What is this? What happened? সিরাপ দাদামার কাছে ক্যামেরা থেকে একটু দূরে কথা বলো। Stop it. Okay. The students are in the class. Dear learners, notice here I have written here two sentences. The teacher is walking into the classroom. The teacher is walking into the classroom. Second, the students are in the classroom. You are in the classroom still. Okay? You have no movement. You are just still on your bench in the classroom. That means you are already in. You are already inside. But who is coming inside? Who is coming inside? In that case, you have to use into. The teacher is walking into the classroom. Okay? He is coming into the room. The message is the message clear? The teacher is walking into the room. The teacher is entering into the room. The snake is entering into its hole. Okay, we are entering into the cinema hall. They were walking into the mosque. Okay, so if anybody or anything enters into any place which is covered by all side and it is running, in that case you have to use into and already. And if you are already inside, in that case you are in. You have to use in. Rauja, Esanul,
Hamza Zaidi, Sheikh Amir, Aisha Akhtar, Sadman, Ahana Babid, Zakaria Hossein, Sirata. Everybody now you are in your room. In your room. Let it clear. Everybody you are now in your room. But suddenly you can see that your English teacher Asadujaman is entering into your room. Clear message? Clear? I am taking your class here. Dear learners, I am taking your class here. Suppose a ghost making him or her like a appearance of me. Okay? Taking my appearance. Don't get fear, okay? Don't get fear. You are doing your class, looking at me. I am in front of you in the class, but suddenly your teacher Asadujaman is entering into the room through the door. Okay, into the room. What will happen? It will say, "Sir, what is this? What's happened? How is it possible, sir? Sir, you are taking class through Zoom apps. We can see you are standing and taking our class. You are teaching. You are Sir, you are speaking." taking class in my room. এটা হতে পারে তো আপনি আমার রুমে ক্লাস দিতেছেন। Okay, let me finish. Just I am making you fair. That means you are in your room. Your mother is entering into your room. Your father is walking into your room. She or he is running. That means here I can use into. But you are still in your room. You are already inside in your room. In that case, you have to use in. Clear message? Clear? Give me a big clap. A big clap for me. Okay. Then here are some rules for you. I have already show you some rules. Dear learners, rule 3. Wait. Let me wipe. If the time is over, then inform me, please. ও স্যার স্যার আর 10 মিনিট বাকি আছে। 10 minutes enough. On, in, at. Here, you can use on before any date. Rule 3. Before any date, you have to use on. Okay, he will come on 26th March. Raja will go to her school on 31st March. Sheikh Amir came in our school on 26th July. Okay, clear? That means before any date you have to use on. Okay, before any date, okay, or day. He will come on Thursday. He will come on Friday. He will come on Monday. He will come on Sunday. Okay, before any day or any date. Before any day or date. Sorry, I have made a mistake here. Before any date or day. Okay, before any date or day, you have to use on as preposition. Sirat, clear? Okay. Before any month. Okay, before any month and any fixed time, you have to use in or at. I have already discussed about this in details, where we can use in, where we can use at. Okay, I don't want to say more about this. Okay, just mind that
before any day, before any date, we have to use on. Before any month, okay, we have to use in. Before any fixed time, we have to use at or in. Okay. Suppose Hamza Al-Zaidi will come on Sunday. On Sunday in January. Sir, where? January to my house to enjoy dinner. Okay. Here is a good example for you. I can show you considering your book. Look at your book at the page of 114. Okay. Here is an example for you, and that is I shall, dear learners, can you understand my handwriting? Yes, Everybody? sir. Okay. Yes, sir. Can you understand my voice speaking? Yes, sir. Yes, The voice loud and clear? Yes, sir. No problem. If you find any problem with my voice, with my speaking, with my writing, with my teaching, if you find any problem, then ask me, then inform me. Okay? Okay? Okay, sir. You must feel free to ask me any types of question. Okay? I shall meet you at 5 p.m. Okay? At 5 p.m. on Sunday, okay? In January. In January. Not January. Okay? Dear learners, I have written here. I have written here, I shall meet you at 5 p.m. I will ask you a question after a while. On Sunday in January. My first question, I'm going to throw my first question to Rauja. Mr. Rauja, how are you? I'm good. I shall meet you at 5 p.m. on Sunday in January. Let me finish a story. An old woman was asked, name the 12 months of the year. She said, January, February, March, Apa, Zonaki, Dole, Zonaki, Dole, August means Augusta, Septa, Novo, Disha. Okay? Okay. I shall meet. First question, Rauza. You will tell me why I have used there at before time. Why? Rauza, please describe. Next, take preparation. Syed Fatima. Next, Sheikh Amin Hamza. Then Esanul, then Amin Hamza, then Aisha Akhtar. Everybody, open your camera. Hania, Mohua, Ahanab, Yasin Arafat, Nahat, Ramisa Islam, Abu Sam. Where are you? Everybody? The students who doesn't open their camera, I can take it that they get fair to me. They don't want to do their class. Rauza, please. Why I have used at? Because you have to put at before time. Okay. Before any fixed time. 5 p.m. is a fixed time. Okay. Then Sirat Fatima. On Sunday, I have used her on. Why, my dear? Why I have used her on? On Sunday in January. Sorry, January. Okay? Sirat, I can understand. Just boo 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 boo. Here is I am just listening to you. Boo 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 boo.
What is this? Sirat, please. স্যার ওর Answer. মাইক্রোফোনের সমস্যা, কোনো কথা বললে কোনো সাউন্ড আসে না, শুধু এরকম শব্দ হয়। Okay, then you. Aisha Akhtar. স্যার আমি বলবো, Yes, you. কারণ I have দিন used বা her on তারিখের পূর্বে Sunday. অন ব্যবহৃত হয়। Okay, then Sheikh Amir Hamza. I have used her in before January. Why I have used her in before the month January? Why? Sheikh Amir Hamza. তার কারণ মাস বা বছরের পূর্বে ইন ব্যবহৃত হয়। Okay, okay. Thank you. Big clap. No, big clap, not big clap. Small clap. Ramza. Not like this. Okay. We have already completed 3 rules. Then we have rule 4. How much time we have, dear সময় তো learners? প্রায় শেষ, 1-2 Time মিনিট is আছে। already going to be over, dear learners. So, স্যার ডায়েরিটা কি? I don't want to teach you anymore. Okay. Giving diaries. Diaries. Do you have syllabus with you, learners? Wait. Syllabus. Take your diary. Email. Long on. Half yearly exam. Email long on. Half yearly exam. You can see in your syllabus of sorry. I have made wrong. This final exam. Write down your diary in your from your syllabus half yearly exam, from half yearly exam syllabus, email long on. Okay, email long on. Please note down your diary. Email long on. Considering your syllabus from half yearly, okay, email long on. Clear? Henceforth, জি স্যার। please listen to me. Henceforth, if anybody closes your camera, okay, then you will be punished from next class. Clear? Okay. Today I'm going to finish my class. We'll meet on next class. Perhaps tomorrow is the first class. ডায়েরিতে কি লিখে Allah Hafiz. পাঠাবো ইমেলটা? No, just learn and write. Learn and write at your home. মিস আজকে তো বাকি দুটো প্রশ্ন দাগিয়ে দিবেন না? সরি না 6 বাংলা ভার্সন ক্লাস করতে 2:15 তো এখন আইসিটি ক্লাস শুরু করেছিলাম। মিস একটা কথা বলি, মিস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মিস এই যে 3 নাম্বার প্রশ্নটা আপনি লিখেছিলেন না, আউটপুট ডিভাইস বলতে কি বুঝো, তারপর 3টে আউটপুট ডিভাইসের বর্ণনা দাও। হ্যাঁ তো মিস মনিটরে 3 নাম্বার প্যারাটাতে এত একটা বেশি দেওয়া নেই, তো 2 নাম্বার প্যারাটাতে একটু ভালোভাবে দেওয়া আছে, তো আমি যদি ওখান থেকে একটু এক্সট্রা লাইন নেই তাহলে কি কোনো প্রবলেম হবে? সমস্যা নেই, আমি তো বলেছি আউটপুট ডিভাইস কাকে বলে, তুমি আউটপুট ডিভাইস কাকে বলে আগে লিখবে, তারপরে বলেছি যে কোনো 3টি আউটপুট ডিভাইসের বর্ণনা দাও, নাম সহ বর্ণনা দাও। এখন তুমি মনিটর না দিয়ে তুমি যে কোনো 3টা আউটপুট ডিভাইস দিতে পারো, মনিটর না দিয়ে তুমি শুধু প্রিন্টারের দিতে পারো, মনিটরের না দিয়ে তুমি শুধু তারপরে আর কি ছিল আউটপুট ডিভাইস হিসেবে, দাঁড়াও আমি বইটা দেখে দিই। হ্যাঁ, মনিটর না হলে তুমি স্পিকারের বর্ণনা দিতে পারো, তারপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের বর্ণনা দিতে পারো না? টাচ স্ক্রিন দিবে না, টাচ স্ক্রিন ইনপুট আউটপুট দুটোতেই যায়, টাচ স্ক্রিনটা বাদ রেখে বাকি যে কোনো তুমি একটার বর্ণনা দিতে পারো, বাকি যে কোনো 3টার বর্ণনা দিবে। বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছো আমার কথাটা? ইয়েস মিস। ইয়েস মিস। ভেরি গুড। আর কি প্রশ্ন
শেষ না? সবগুলো প্রশ্ন দিয়ে ফেলেছিলাম না? মিস প্রশ্ন তো দেখিয়ে দিয়েছিলেন কিন্তু উত্তর দুইটার বাকি আছে। এটার স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবার। জি মিস। স্যাটেলাইটের প্রশ্ন পয়েন্টই তো দেওয়া আছে, যতটুকু পয়েন্ট বইয়ে দেওয়া আছে ততটুকু করব। এই যে পয়েন্ট দেওয়া আছে না স্যাটেলাইটের, এই যে স্যাটেলাইটের যতটুকু পয়েন্ট, স্যাটেলাইট প্রশ্নটা কি ছিল? স্যাটেলাইট কি? প্রশ্নটা বলো আমাকে। স্যাটেলাইটের তথ্য প্রেরণ প্রক্রিয়া বর্ণনা করো। হ্যাঁ, স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে তথ্য প্রেরণ করা যায় সেটার বর্ণনা এখানেই দেওয়া আছে, এখান থেকেই পড়বে। আরেকটা কি ছিল? মানে স্যাটেলাইটের পুরো প্যারাটা দিব। হ্যাঁ, আর অপটিক্যাল ফাইবার কি ছিল প্রশ্নটা? অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিভাবে তথ্য পাঠানো যায়? কিভাবে তথ্য পাঠানো যায় বর্ণনা করো। এটাও এখান থেকেই দিবে। এই যে তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে ততটুকুই দিবে। পারবো না? কিন্তু অপটিক্যাল ফাইবার কি, এটাতে কি লিখবো? কেন অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের সরু কাচের তন্তু। এই যে অপটিক্যাল ফাইবার আসলে কাচের তন্তু, স্বচ্ছ তন্তু। এটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সঙ্গে তথ্য বা উপাত্ত হিসেবে পাঠানো যায়। এটা লিখবে তুমি। আগে বলবো, আগে অপটিক্যাল ফাইবার প্রশ্নটা যদি আসে অপটিক্যাল ফাইবার কি, তখন লিখবে অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত সরু তন্তু। এটি চুলের মতো সরু এবং তা এর ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য উপাত্ত পাঠানো যায়। তারপরে পরে বর্ণনাটা দিবে। পরে বর্ণনাটা কি? একসময় পৃথিবীর সব তথ্য পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত বা তারবিহীন ভাবে ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য পাঠানোর জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তি তৈরি হয়েছে, সেটি কি? অপটিক্যাল ফাইবার। তারপরে আর এরপরে আর দুটো লিখবে না, চুলের মতো সরু বা স্বচ্ছ, তাহলে একই কথা দুইবার চলে আসে। তুমি এরপরে লিখবে যে আলো সংকেতের জন্য লেজার আলো ব্যবহার করা হয়। তারপরে এখানে লেখা আছে তোমরা শুনে অবাক হবে। তোমরা শুনে অবাক হওয়ার এইটুকু দেওয়ার দরকার নেই, এইটুকু লাইন বাদ দিয়ে শুধু লিখবে এই আলো কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়, কাজেই সেটা সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। শুধু এইটুকু কেটে দাও সবাই বইয়ে। তোমরা শুনে অবাক হবে, এই লাইনটা কেটে দাও। তোমরা শুনে অবাক হবে, এইটা দেওয়ার দরকার নাই। মহুয়া ক্যামেরা মাইক অফ রাখো। নুজহাত তাবাসসুম, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, তুমি একটু ক্যামেরাটা অন করো। নুজহাত তাবাসসুম। আদ্রিতা মাইক অফ রাখো। আদ্রিতা মাইক অফ রাখো। নুজহাত তাবাসসুম, তুমি কি আছো? শুনতে পাচ্ছো? নুজহাত তাবাসসুম। নুজহাত। আচ্ছা, এই যে ক্যামেরা বন্ধ করে তোমরা বসে থাকো, এই স্টুডেন্ট গুলো কি কেউ নেই? জাকারিয়া হোসেন, শামসুন নাহার, রাহাতুল ইসলাম। আর জাকারিয়া ক্যামেরা অফ করা ছিল কেন? তারপরে যে রাতুল ইসলাম, রাহাতুল ইসলাম, তারপর জাকারিয়া হামিম, নাবিলা বিনতে অর্ভি। কেন অর্ভি? অর্ভিকে দিব মাই। আম্মু আসো, আম্মুকে ফোন করে জানাবো। একদিনও ক্লাস করে নাই, আজকে প্রথম দেখলাম তোমার চেহারা। নাম্বার দিব না খাতায়, বলে দিচ্ছি। বাকিরা কোথায়? এই মহুয়া, নুজহাত তাবাসসুম। আমি হ্যাঁ নুজহাত তাবাসসুম, আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি। ক্যামেরা অন করো। আজব পোলাপান। মনে হয় একজন ভার্সিটির ক্লাস করতেছে, সব ক্যামেরা অফ করে মাইক অফ করে বসে থাকে। নাম্বার দেব না তো ভালো, একজনকেও ভালো নাম্বার দেব না। আর প্রশ্ন এবার এত কঠিন করব যে বইয়ে খুঁজেই পাবে না। বই দেখে দেখে লেখা বন্ধ করতেছি, দাঁড়াও। ফাঁকিবাজগুলা। তো বাকিরা যারা ক্যামেরা অন করে ওদের কি
বেশি লাভ। সব ক্যামেরা অফ করে বসে থাকে। আচ্ছা, এবার প্রশ্নগুলোর উত্তর পাওয়া গিয়েছে, বুঝতে পেরেছি। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। আসসালামু আলাইকুম মিস। তোমাদের সাথে কালকে আবার ক্লাস না? ইয়েস মিস। আচ্ছা, এবার সবাইকে একটু একটা ইনফরমেশন জানিয়ে রাখি। কালকে আপনাদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো লিখে দিয়েছি সেই প্রশ্নগুলোর উপর একটা ছোট্ট টেস্ট নিব। কয়টা প্রশ্ন লিখে দিয়েছি টোটাল? টোটাল কয়টা দিয়েছি? 6টা প্রশ্ন দিয়েছি। 60টি দিয়েছে। সরি, তাহলে 7টা প্রশ্ন দিয়েছি। এখন এই যে বলেছি কালকে একটা ছোট্ট টেস্ট নিব, কুইক টেস্ট, খুব বেশি খুব কঠিন কিছুই দিব না, একদম ইজি হবে। আমার ক্লাসে এবারের হোমওয়ার্ক খাতা কিন্তু আমি তোমার চেক করিনি। বুঝা ওকে মিস। ক্যামেরাটা অন করো। বুঝতে পেরেছো? স্কুলের বাইরে বা আউট খাতায় যদি হোমওয়ার্ক করো তাহলে হোমওয়ার্ক কপি চেক করবো না। সবাই স্কুলের খাতা কিনে স্কুলের খাতায় হোমওয়ার্ক, ঠিক আছে? এটুকু বলার জন্যই আমি তোমাকে বলেছি ক্যামেরা। আর ক্যামেরা অফ রাখবে না, ক্যামেরা অন করে ক্লাস করবে। গুড। আচ্ছা, সবাই বইয়ের পৃষ্ঠা নাম্বার 38, পাঠ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার, পেয়েছি? পৃষ্ঠা নাম্বার 38। আচ্ছা, একটা সময় ছিল যখন ছোট ছেলে মেয়েদের যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। একটা সময় তোমাদেরকে যে কোনো যন্ত্রপাতি হাতে দেওয়া হতো না, ঠিক তাই না? কিন্তু দেখতেই পাচ্ছ সেই সময়টা পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সী ছেলে মেয়েদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতেই শেখানো হচ্ছে। যেমন অনেকেই মোবাইলে ক্লাস করছো, তার কারণটা কি? মোবাইল ফোনটা ব্যবহার করতে তোমাকে দেওয়া হয়েছে বলেই তুমি ক্লাস করছো। আর এই প্রযুক্তির যন্ত্রটি তোমার জন্য দরকারি, এর জন্য তো তুমি ব্যবহার করছো, তাই না? সেটাই বলা হয়েছে। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমার কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে তুমি ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কেউ একজন রিডিং করো। মহুয়া, তুমি রিডিং করো তো। মহুয়া গুড, রিডিং করো দ্বিতীয় প্যারা। মিস আপনি কি আমাকে কিছু বলেছেন? হ্যাঁ, তোমাকে বলছি রিডিংটা পড়তে, দ্বিতীয় প্যারা। যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষরাই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। তাই সব কম্পিউটারই তৈরি করা হয় যে যেন একটি ব্যবহার করে কারো কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। কম্পিউটারের একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। ডেস্কটপ কম্পিউটারকে সব সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারকে। আচ্ছা, আমি পড়ছি, তোমার ইসের সমস্যা হচ্ছে, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি পড়ছি। ডেস্কটপ কম্পিউটারকে সব সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, তার মানে ডেস্কটপ কম্পিউটারে সব সময় কানেকশন দিয়েই কাজ করতে হয়। কিন্তু যারা ল্যাপটপে ক্লাস করো তারা জানো যে ল্যাপটপ সব সময় তার কানেক্ট করা লাগে না, তারের বৈদ্যুতিক তারের সংযোগ লাগে না, কারণ সেটা ব্যাটারি চার্জ করেই সেটা ল্যাপটপটা ব্যবহার করা যায়। বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। সবাই আন্ডারলাইন করো। এই যে আমাদের তার দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, এই তার ভোল্টেজ হচ্ছে বিদ্যুতের একক। বিদ্যুতের একক হচ্ছে ভোল্টেজ। তাহলে আমাদের বিদ্যুৎ কথা নাই, এই মাইক অন করেছো, তার মানে বিদ্যুৎ প্রবাহের এককটাকে ভোল্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহটা কখন আমরা অনুভব করতে পারি? যখন সেটা 50 ভোল্টের বেশি হয় বা 50 ভোল্ট বা তার বেশি হয়। সেটা কিভাবে অনুভব করতে পারবো 50 ভোল্টের বেশি হবে?
কিভাবে অনুভব করতে পারবে? কারেন্টের সকেটের মধ্যে আঙুল দিয়ে দেখো কেমন লাগে। বুঝতে পেরেছো? খবরদার কেউ এই কাজ করতে যাবে না। অনুভব করে কারেন্টটা শক যখন আমার শরীর কারেন্টে তার যখন আমার স্পর্শ হয় তখনই আমরা বিদ্যুৎ অনুভব করতে পারি। বুঝতে পেরেছি? কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক, খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কেউ কখনো কারেন্টের প্লাগে হাত ঢুকাবেন না। তারপর দেখো আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। তার মানে আমাদের বাসা, বাড়ি, স্কুল, কলেজে যত লাইট, তারপর ফ্যান, যা যা কিছু মানে জ্বালাচ্ছি, আমরা ব্যবহার করছি, তার প্রবাহ মাত্রা হচ্ছে 220 ভোল্ট। কত? 220 ভোল্ট। সবাই আন্ডারলাইন করো, এমসিকিউতে আসে। কাজে কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব। এবার বুঝতে পেরেছো? এই যে এত পরিমাণ বিদ্যুৎ আমরা ব্যবহার করছি, কোনো কারণে যদি সেটা আমাদের স্পর্শে আসে বা আমাদের গায়ে অনুভূত হয়, তাহলে সেটা আমাদের জন্য মৃত্যু ঝুঁকি বহন করবে। কারণ কোথায় 50 আর কোথায় 220, অনেক বেশি না? অনেক বেশি। তাই আচ্ছা, সেটা আমাদের হৃদপিণ্ড স্পন্দন করতে এবং আমাদের মাংসপেশি ব্যবহার করতে, পা নাড়াচাড়া করার জন্য মস্তিষ্কের দিক থেকে স্নায়ুর ভেতর থেকে একটা সংকেত পাঠানো হয়। তার মানে ধরো এই যে আমি হাত উঠাচ্ছি, এটা স্নায়ু মানে কি? হ্যাঁ, সেটাই বলছি। এই যে আমি হাতটা উঠাচ্ছি, এই হাতটা যে উঠেছে, এই কাজটা আমি কিভাবে করছি? তার মানে আমার হৃদপিণ্ড যখন আমাদের হৃদপিণ্ড তো মানে তো বুঝি ফুসফুস যখন স্পন্দিত হয় তখন আমার শরীরে রক্ত প্রবাহিত হয়। এই রক্তের মাধ্যমে আমাদের স্নায়ু মানে হচ্ছে শিরা উপশিরাগুলো হচ্ছে আমাদের স্নায়ু। সেই শিরা উপশিরার মাধ্যমে যখন ব্লাডটা সার্কুলেশন হয় মানে প্রবাহিত হয়, তখন সেটা সংকেত হিসেবে আমার মস্তিষ্কে নাড়া দেয়। আমাদের যে ব্রেইন আছে, ব্রেইনে নাড়া দেয়। ব্রেইনে অসংখ্য স্নায়ু বা নিউরনের সমন্বয়ে তৈরি। তোমাদের সায়েন্সের বইয়ে পড়বে, যদি এখন সায়েন্সের ক্লাস না, তারপরেও একটু বোঝাচ্ছি। আমাদের স্নায়ুতে যে সেই সংকেত পাঠায় যে এখন আমার হাত উঠাতে হবে। তাহলে বুঝো প্রতি সেকেন্ডে কত পরিমাণ সংকেত আমার শরীর থেকে বা আমার হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে প্রবাহিত হচ্ছে। বুঝতে পেরেছি? অসংখ্য 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 সংকেত আমাদেরকে দিয়ে যাওয়া হচ্ছে এবং এই সংকেতের মাধ্যমে আমরা আমাদের মাংসপেশিগুলো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করতে পারি, মুভ করতে পারি। দেখো, হৃদপিণ্ড স্পন্দন করতে বা আমাদের মাংসপেশি ব্যবহার করতে, হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুবই অল্প। তার মানে আমাদের শরীরেও এক ধরনের বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয় এবং তার মাত্রা ওই যে 50 ভোল্ট বলা হচ্ছে না, তার থেকেও কম। তার মানে আমার শরীরেও একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। আমার শরীরে বিদ্যুৎ উৎপন্ন, আমাদের শরীরের ভেতরেও যে তাপমাত্রা আছে না, সেই আমাদের শরীরে একটা তাপমাত্রা আছে, একটা টেম্পারেচার আছে না, কিন্তু টেম্পারেচার জানো কত বেশি হলে আমাদের শরীরে জ্বর আসে? আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 97.2। এই স্বাভাবিক তাপমাত্রার বেশি হয়ে গেলে তখন আমার শরীরে তাপমাত্রাটা বেশি অনুভূত হয়, তখন আমরা বলি যে আমার জ্বর এসেছে, আমি বুঝতে পেরেছি? তার মানে এই তাপমাত্রাটাই আমার শরীরে বৈদ্যুতিক এক ধরনের সংকেতের কাজ করে। আমাদের শরীরেও তাহলে এক ধরনের ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। তারপর দেখো, কিন্তু এই প্রবাহের মাত্রা খুবই কম, একদমই অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় মানে তার শরীরে বিদ্যুৎ স্পর্শ হয় বা সে বিদ্যুৎকে স্পর্শ করে, তখন শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। আমার শরীরে যে পরিমাণ বিদ্যুৎটা আছে তার থেকেও বেশি পরিমাণে বিদ্যুৎটা প্রবাহিত হয়। যখন বেশি প্রবাহিত হয় তখন তখন সেটা আমাদের রক্তনালীর উপর চাপ প্রয়োগ করে। আর রক্তনালীটা কি কোথায় চাপ দেয়? আমাদের ব্রেইনে। ব্রেইনে যখন চাপ দেয়
তখন আমাদের ব্রেন আর সেই প্রবাহটা ধরে রাখতে পারে না। তখন সেটা আমাদের শরীরকে কি করে দেয়, সেই ব্রেনটা আমাদের বাকি রক্তনালীগুলোকে জমাট বেঁধে দেয়, যার জন্য আর ব্লাড সার্কুলেশন মানে রক্ত প্রবাহিত হয় না, আর যার কারণে আমরা হাত পাও নাড়াতে পারি না। দেখতে যারা কারেন্টের শকে মারা গিয়েছে তাদের শক্ত হয়ে যায় বডিটা, তার কারণ হচ্ছে সে হাত পা নাড়াতে পারে না, তখন তার শরীরটা ফ্রিজ হয়ে যায়। এই যে দেখো বিদ্যুৎ প্রবাহিত হয় মস্তিষ্ক থেকে, ছোট সংকেতগুলো তখনই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সেজন্য যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন সে তার হাত পা নাড়াতে পারে না, দেখবা কারেন্টের তার ধরে এভাবে কাঁপছে। বেশিক্ষণ হলে তার হৃদস্পন্দন থেমে যাবে। কোনটা? আমাদের হার্টবিট এভাবে বিট করছে। হার্ট যত বেশি বিট করবে আমাদের ব্লাড সার্কুলেশন তত বাড়বে, রক্ত প্রবাহ তত বাড়বে। যখনই এই হার্টবিটটা বন্ধ হয়ে যাবে তখনই আমাদের শরীরে আর রক্ত প্রবাহিত হবে না। শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ না করলে আমরা মারা যাব, আমরা তখন কি কোনো কাজ করতে পারবো না, থেমে যেতে পারে। সেজন্য বিদ্যুৎ সংযোগকে কখনোই হেলাফেলা করে নিতে হয় না। বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না, সবসময় বিদ্যুৎ ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ঠিক করে এটা ব্যবহার করতে পারি। সবসময় যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ দিই। অনেকে ওই যে মাল্টি প্লাগের মধ্যে সকেট লাগাও না, এটা কখনোই লাগাতে যাবে না, কারণ লাগাতে গেলেও খুব সাবধানের সাথে সেটার কাজ করবে। কারণ তোমার হাতে যদি কোনো কারণে ওই সকেটের ভিতরে আঙুলটা লেগে যায় তাহলে কিন্তু তোমার বৈদ্যুতিক শক অনুভূত হবে তোমার শরীরে। আমরা কখনো ওই খোলা প্লাস্টিকের তার সরিয়ে প্লাগ ব্যবহার করবো না। আমি একটা দেখাই, যেমন এই যে আমার কানে মাইক্রোফোনটা লাগানো আছে, সেটা কি একটা তারের মাধ্যমে ব্যবহার করা আছে না, এই তারটা কিন্তু প্লাস্টিকের, কিন্তু এর ভেতরে একটা কপারের তার আছে। কপার এক ধরনের ধাতু, আর কপার বা ধাতুর ভিতর দিয়েই ধাতুর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। প্লাস্টিকের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না, বুঝতে পেরেছি? কপার বা ধাতব জাতীয় পদার্থে বিদ্যুৎ প্রবাহিত হয়। তোমরা পড়েছো না ধাতু অধাতু পড়েছো না সায়েন্সে, সরি বিজ্ঞানের সাবজেক্টে? ধাতু অধাতু মানে কি? ধাতু হচ্ছে যেটা বিদ্যুৎ পরিবাহী, আর অধাতু হচ্ছে যেটা বিদ্যুৎ অপরিবাহী। দেখেছো আমি আইসিটি পড়াতে পড়াতে সায়েন্সে চলে গেছি, দেখেছো? আচ্ছা যাই হোক, তাই ধাতব বস্তুর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এইটার বিদ্যুৎ প্রবাহিত হয় বলে এর উপরে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। এবার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ, উপর দিয়ে আমাকে কোনো কারেন্ট করতে পারে। এবার বুঝতে পেরেছো? তাই প্লাগে কখনোই যদি আমি কোনো সকেটে প্লাগ লাগাতে চাই সেটা অবশ্যই যেন প্লাস্টিকের প্রলেপ দেওয়া থাকে। যদি প্লাস্টিকের প্রলেপ বা কোনো কারণে লিকেজ থাকে, ধরো এই তারটা ফেটে গিয়ে ভেতরের কপার অংশটা বের হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সেখানে বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানেও বলেছে আমরা কখনো খোলা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগ ঢুকিয়ে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ সংযোগ দেব না। এই যে দেখো বইয়ে একটা ছবি দেওয়া আছে, একটার মধ্যে প্লাগ দেওয়া আছে আর একটার মধ্যে শুধু তার দিয়ে সকেটের মধ্যে ঢুকে রেখেছে। তার দিয়ে যারা সকেটের মধ্যে ঢুকে রেখেছে এই গিয়ে বিদ্যুতে করে ধরবে, কারেন্ট লোকে ধরে বসে থাকবে। তারপর দেখো এই ঝুঁকি যেটা লিখছে ওটার মধ্যে ওখানে তারের ছবি আছে, ওই তারের মধ্যে হাত দিলে তো শর্ট হবে না? অবশ্যই। আচ্ছা, বিদ্যুৎ সংযোগের বিষয়টা যদি ঠিক করা হয়, ঠিক করে করা হলে কম্পিউটারে আর একটা মাত্র সতর্কতা থাকে। আমরা আগে বলেছি কম্পিউটারের প্রসেসর অনেক বড় হয়, আমরা প্রসেসরের কাজ করেছি না? প্রসেসর কি করে? কি মিস ভেজা হাত বিদ্যুৎকে আকর্ষণ করে কেন? কারণ হচ্ছে পানি বিদ্যুৎ পরিবাহী, পানির মাঝখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। এর জন্য ভেজা হাতে বা ভেজা জামা কাপড় নিয়ে যদি কারেন্ট ধরতে যাই তখন আমার শরীরে বিদ্যুতায়িত হতে পারে। পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, বুঝতে পেরেছি? গুড, ইয়েস। ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রসেসর
প্রসেসর আমরা পড়েছি না, যেটা আমাদের কম্পিউটারের সিপিইউর ভেতরে থাকে, আর প্রসেসর আমার কম্পিউটারের যাবতীয় কাজগুলো করে, মানে সবচেয়ে বেশি কাজগুলো প্রসেসরই করে থাকে। যার জন্য প্রসেসরটা তো একটা ইলেকট্রনিক্সের জিনিসটা একটা যন্ত্র, সে কাজ করতে করতে অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়। তার জন্য প্রসেসরের উপরে একটা ফ্যান বসাতে হয়। তোমরা অনেক সময় দেখবে যদি ল্যাপটপে কাজ করো, यस মিস, ল্যাপটপে অনেক সময় শব্দ হয় ফ্যানের। আবার সিপিইউতে দেখবে নিচের দিকটা ফুটা ফুটা করা আছে, তার কারণ সেখানে আমাদের বাহির থেকে বাতাসটা ভেতরে ঢুকে সেই প্রসেসরটাকে ঠান্ডা করার চেষ্টা করে। ল্যাপটপের পেছনেও দেখবে কিছু দাগ কাটা আছে, যেন ভেতরে বাতাসটা ঢুকতে পারে আর গরম বাতাসটা বের হয়ে আসতে পারে। এই যে এখানেই দেওয়া আছে, দেখো। আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর অনেক গরম হতে পারে বলে আজকাল সেগুলোর উপর আলাদা ফ্যান বসাতে হয়। মাদারবোর্ডে অন্যান্য আইসি গুলো, মাইকটা অফ রাখো, আদ্রিতা। মাদারবোর্ডের অন্যান্য আইসি গুলো অনেক গরম হতে পারে, তাই কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরে থেকে অনেক বেশি হতে পারে। কম্পিউটারের ভেতর থেকে এই গরম বাতাসকে বাইরে বের করে দেওয়ার জন্য এবং সব কম্পিউটারেই ফ্যান লাগানো হয়। এগুলো বাইরে থেকে বাতাস টেনে ভেতরে গরম বাতাসকে ঠেলে বের করে, মানে বাহির থেকে ঠান্ডা বাতাসটা নেয়, নিয়ে ভেতরের গরম বাতাসটাকে বের করে দেয়। কাজেই তোমরা যখন একটা কম্পিউটার ব্যবহার করবে তখন ভালো করেই লক্ষ্য করবে কোন দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিকে গরম বাতাস বের হচ্ছে। হাত দিয়ে দেখবে অনেক সময় ভেতরটা গরম বাতাস বের হচ্ছে, বোঝা যায়। সবসময় নিশ্চিত করবে যেন বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ হয়ে না যায়। এখন নিচে তোমার ছোট ছোট ছিদ্র করে রেখেছে, ওটা যদি তুমি সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখো তাহলে সেটি ক্লাস শেষ হয়ে আসো, আমাদের তো পড়া আমরা আগেই দিয়ে ফেলেছি, রিডিংটা পড়ে শেষ করি, ক্লাস শেষ হয়ে যাক। তারপর দেখো, জি বলেন। মিস, আমার ফোনে চার্জ শেষ, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো, কিন্তু তোমার ডায়েরিটা তো জেনেছো কালকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলোর উপর পরীক্ষা নিবে। সবচেয়ে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে লাইব্রেরি থেকে কি স্কুলের খাতা নেওয়া যাবে? ক্লাসের মধ্যে আননেসেসারি প্রশ্ন কেন হবে? পড়াচ্ছি তো, পড়তে ভালো না লাগলে ক্লাস থেকে চলে যাও। খাতা অবশ্যই লাইব্রেরি থেকে নিবে। লাইব্রেরি বলতে কি, স্কুলের যে স্টোর আছে স্টোর থেকে নিবে। লাইব্রেরিতে তো শুধু বই পাওয়া যায়, লাইব্রেরিতে কি খাতা পাওয়া যাবে? তারপর দেখো, যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবে তোমার কম্পিউটার তার থেকেও বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। এইটুকু ছিল আমাদের পার্ট 1। কত নাম্বার অধ্যায়? তৃতীয়। আবার বলছি, হোমওয়ার্ক তো আগেই দিয়ে দিয়েছি। হোমওয়ার্কটা কি ছিল? হোমওয়ার্ক হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন দিয়েছি